ভূমিধস, মেঘ ভাঙা, বৃষ্টির বিপর্যয় এখন পাহাড়ের প্রায় রোজকার ঘটনা। সর্বশেষ সংযোজন, দেহরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে বেশ কিছু মানুষের মৃত্যু, 15 জন মতো মানুষের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পাহাড় জুড়ে উন্নয়নের যে বিকৃত উল্লাস চলছে তার বিরুদ্ধে প্রকৃতির এই প্রতিবাদ কি টনক নড়াতে পারছে আমাদের? জলবায়ু পরিবর্তন নিয়ে এতটুকুও সচেতন হচ্ছে কি আমরা? এই ধ্বংসযজ্ঞ থামানোর কোনো চেষ্টা সাধারণ মানুষ বা সরকার কোনো পক্ষেরই কি আছে? এই নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, প্রথমে আপনার কাছেই আসি। এই যে আমরা দেখছি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে বা খবরে সবসময় দেখা যাচ্ছে যে কিভাবে প্রচুর একটা স্রোত নেমে আসছে ওপর থেকে, ভয়ঙ্কর ভাবে সমস্ত ঘরবাড়ি গ্রাস করে সমস্ত কিছু চলে যাচ্ছে। আমরা আতঙ্কিত হচ্ছি এবং অনেকটা যেন সেই যে কোনো একটা রিল দেখার মতোই সেই রকম ব্যাপার হচ্ছে। প্রচুর মানুষ দেখছেন, সবকিছুই হচ্ছে, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? আপনার প্রাথমিক কি মতামত? আপনি কিভাবে দেখছেন এই যে করছে পরপর? আগে যেভাবে আগেও এই ধরনের ঘটনা ঘটেনি তা নয়, কিন্তু এখন এর খুব বেশি ঘটছে। আপনি কি ভাবছেন এই বিষয়টা দেখে? আপনার প্রাথমিক মতামত? এক্স্যাক্ট সোফিয়া, আসলে এই যে বিপর্যয়টা উত্তরোত্তর বাড়ছে, এই বোধটা কোথাও সাধারণ মানুষের মধ্যে এখনো ঢোকেনি। একটা সমীক্ষা আমি দেখছিলাম যে 2010 থেকে 1970 সাল, এই 40 বছরে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনা যা ঘটেছে, আর গত 10 বছরে যদি আপনি ভাবেন তার চেয়ে 8 গুণ বেশি হয়েছে, অর্থাৎ একটা দশকে। ফলে এই যে জলবায়ুর পরিবর্তন এবং তার বিধ্বংসী প্রভাব আমাদের সমাজ জীবনে, আমাদের পাহাড়ে বলুন, আমাদের সমতলে বলুন, সেটা আমাদেরকে যেভাবে কি বলবো যে একের পর এক বিপর্যয়ের মধ্যে ফেলছে, এই সম্পর্কে একটা সাধারণ বোধ মানুষের তৈরি হওয়া দরকার ছিল, বা সরকারেরও তৈরি করা দরকার ছিল, বা সমাজে সেই উদ্যোগ দরকার ছিল পরিবেশ আন্দোলনের, যেখানে দাঁড়িয়ে অন্তত মানুষ জলবায়ু, পরিবেশ, ইকোলজি, ইকোসিস্টেম এগুলো নিয়ে অন্তত খানিকটা ভাববে। কার্য তো সেটা খুব বেশি এগোয়নি। আনফরচুনেট পার্ট হচ্ছে যে আমাদের দেশের নিরিখে সেটা, এবং যেটা এই বিপর্যয়ের মূল কারণ এটা প্রাকৃতিক যত না এই বিপর্যয়, তার চেয়ে বেশি আমি বলবো ইটস মানে বাংলায় বললে মনুষ্য সৃষ্ট, আর ইংরেজিতে হচ্ছে ম্যানমেড ডিজাস্টার বলতে আমরা যা বুঝি। ফলে এই কারণে বলছি যে পপুলেশন প্রেশার আমাদের মতো দেশে ডেফিনেটলি খুব বেশি। আপনি জানেন এই মুহূর্তে আমরা পৃথিবীর সবচেয়ে মানে পপুলেশনের মামলায় এগিয়ে থাকা দেশ। ফলে এই পপুলেশনের বৃদ্ধি কেবল সমতলে হচ্ছে না, মানে আমার কলকাতা হাওড়ার মতো শহর নয়, কিন্তু ছাপিয়ে যাচ্ছে আসলে সমতল থেকে পাহাড়েও। ফলে এই যে পাহাড়ে যখন এত বেশি পপুলেশন ডেন্সিটি বাড়ছে এবং তার সাথে বাড়ছে বিল্ডিং ডেন্সিটি, এবং মানুষের থাকার প্রয়োজনে যে ধরনের পরিকাঠামোর প্রয়োজন হয় সেইগুলো হচ্ছে পাহাড় জুড়ে তৈরি করা হচ্ছে। তাতে হোটেল, হোমস্টে থেকে শুরু করে টানেল, রাস্তা সবই হচ্ছে, রেল লাইন। ফলে একদিকে আমরা কোট অ্যান্ড কোট উন্নয়নের পথে হাঁটছি পাহাড় জুড়েও, আর একই সাথে আমরা সেই বিপর্যয়কে ডেকে আনছি ঘাড়ে করে। এই গোটা ঘটনাটা ঘটছে। আমরা নিশ্চয়ই আলোচনার মধ্যে আসবে যে আসলে একটা পাহাড়ের বাস্তুতন্ত্রের সাম্য অবস্থা আর একটা সমতলের, এই দুটোর মধ্যে তফাৎ আছে। কলকাতা শহরে যদি কোনো একদিন ভুল করে হোক ঠিক করে হোক এক্সট্রা 20 লাখ লোক ঢুকে পড়ে, তাহলেও কিন্তু কলকাতা ভেঙে পড়বে না, মানে কলকাতা সামনে নিতে পারবে। অনেক রকম প্রেশার হবে, কিন্তু আপনি যদি বলেন যে দার্জিলিং এর পাহাড়ে কিংবা সিকিমের পাহাড়ে যদি 20,000 লোক ঢুকে পড়ে নতুন করে, তাহলে যে প্রেশারটা হবে সেই প্রেশারটা হচ্ছে ইমেন্স প্রেশার। ফলে পাহাড়ের ঢালের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব আর সমতলের স্থায়িত্ব, এই দুটো যদি বলেন আপনি জিওলজিক্যালি বা জিওটেকনিক্যালি, তাহলে এই দুটো ক্ষেত্র একরকম নয়। ফলে অনেক বেশি ঝুঁকি নিয়ে পাহাড়ের সাম্যাবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের দেশের পাহাড় বলতে বুঝি যে জম্মু কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত বিস্তীর্ণ হিমালয়। এই হিমালয়টা আপনি যদি দেখেন বয়সে নবীন, এবং এই হিমালয় এখনো প্রায় সাম্যাবস্থা পৌঁছায়নি। হিমালয় যে প্লেটগুলোর উপর আছে তাদের ঠোকাঠুকি রোজ লেগে চলেছে। সেই পাথরগুলো ভঙ্গুর, নরম, কাদামাটির পাহাড়, তার ভারবহন ক্ষমতাও কম। অথচ এই হিমালয় জুড়ে আপনি এন্টায়ার হিমালয় জুড়ে যতগুলো ছোট বড় রাজ্য আছে, প্রত্যেকটি রাজ্যের মেইন ইকোনমি হচ্ছে টুরিস্ট সেন্ট্রিক ইকোনমি, অর্থাৎ পর্যটন কেন্দ্রিক ইকোনমি হওয়ার জন্যে পর্যটক টানতে হচ্ছে, বাড়তি মানুষকে টানতে হচ্ছে, বাড়তি মানুষকে থাকার ব্যবস্থা করতে হচ্ছে, বাড়তি মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করতে হচ্ছে, সবটাই পাহাড় জুড়ে। ফলে এই যে টুরিস্ট সেন্ট্রিক ইকোনমি যে প্রেশারটা আমাদের তৈরি করছে ইকোসিস্টেমে,
সেটাকে অনেক আগে থেকে আমাদের যদি না বুঝতে পারি যে আসলে অ্যাডভার্স এফেক্ট কি কি হতে পারে, এবং তাহলে কিন্তু আমি বলবো একটার পর একটা বিপর্যয় দেখার পর ওই হাই হাই করতে হবে বা হা হা করতে হবে, যেটা আমরা এখন করছি। হিমাচল প্রদেশ, কখনো জম্মু, কখনো দেরাদুন, কখনো ধারালি, কখনো আমাদের সিকিম, একটার পর একটা ঘটে যাচ্ছে। ফলে মাই পয়েন্ট ইজ দ্যাট যে আপনি যদি এই এন্টায়ার হিল এরিয়া জুড়ে, পাহাড় এবং উপত্যকা জুড়ে যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর অর্থনীতির বুনিয়াদটাকে যদি পাল্টাতে না পারেন, এটা যদি কেবল টুরিস্ট সেন্ট্রিক হয়, এবং আমাদের মতো দেশে, আমি পরে নিশ্চয়ই আপনাকে আলোচনায় আরেকটা জিনিস বলবো, যে এই যে ট্যুরিজম এক জিনিস, আরেকটা হচ্ছে যে এই যে পর্যটনের সাথে তীর্থ, দেখবেন সাধারণভাবে এই পাহাড়ি গন্তব্যগুলো হচ্ছে যে একটা তীর্থস্থান হয়ে উঠছে। ফলে কেদারনাথ ডিজাস্টারের একটা বড় কারণ ছিল 2013-তে, আপনি যদি দেখেন তাহলে সেখানে হচ্ছে যে বিপুল তীর্থযাত্রী সমাগম, এবং তাকে কেন্দ্র করে যা যা কর্মযোগ্য হয়েছিল উন্নয়নের, এবং তার মাসুল দিতে হয়েছে কয়েক হাজার লোককে ওই 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 হরপা মানে হচ্ছে যে মারা যাওয়ার মধ্যে দিয়ে। ফলে ভারতবর্ষের মতো দেশ, যেখানে আপনি তীর্থ নিশ্চয়ই বন্ধ করতে পারবেন না, কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে হয় তীর্থযাত্রীদের সুরক্ষা, এবারও বৈষ্ণোদেবীর যাওয়ার পথে ল্যান্ডস্লাইডে মারা গেছে প্রায় 30 জন মানুষ। ফলে এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাকে সেই পরিকল্পনা করতে হবে। কিন্তু সরকার খানিকটা দায়সারা গোছের, পুরোটাই ছেড়ে দিচ্ছে ওই সার্ভিস অপারেটর, কোথাও প্রমোটার, ডেভেলপার। ফলে মানে কি বলবো, কালের নিয়মে এই হিল 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 ট্যুরিজম বলুন বা হিলের আরবানাইজেশন যেটা বলুন, সেটা যেভাবে শুরু হয়েছে, তার একটা কি বলবো, যে তার চড়া মাসুল এখন আমাদেরকে দিতে হবে।